এইটা মানে এমন একটা জিনিস, দুর্নীতি। এর মধ্য দিয়ে যে আমাদের সমাজটা কোথায় গেছে, রাষ্ট্র কোথায় গেছে, সরকার কোথায় গেছে, এটা কিন্তু একটি প্রতিষ্ঠানের চিত্র না। এই কর্তৃত্ববাদী রাষ্ট্র বা সরকারের অন্যতম সাফল্য হচ্ছে আমাদেরকে ইউজ টু করে ফেলছি, আমরা স্বাভাবিকভাবেই নিচ্ছি। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং এর কঠোর শাস্তির ব্যবস্থা। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, এখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ, যেটা সেটা এই বিদ্যুৎ কেন্দ্রে কাজ করছে, এবং তারা সম্প্রতি একটা আমদানি করেছে কিছু যে জিনিস, সেই আমদানির মধ্যে দেখা গেছে যে দুইটি পাইপ কাটারের দাম তারা ধরেছে 93 লাখ টাকা, এবং দুইটি হাতুড়ির দাম ধরেছে 1,82,000 টাকা। এবং এইটা জানুয়ারিতে এটা যখন চট্টগ্রাম বন্দরে এসেছে, এবং এটা তারপর ট্যাক্স কাস্টম কর্মকর্তারা এটাকে মানে মানে থামিয়েছে, এবং এটা আটকে দিয়েছেন। রাইট। এবং এই ক্ষেত্রে তারা যেটা দেখেছে যে জার্মান তৈরির যে কোম্পানি থেকে তারা আমদানি করেছে, তাদের ওয়েবসাইটে দিকে দেখা যাচ্ছে যে এই পাইপ যে কাটারটা, সেটার দাম হচ্ছে মাত্র আম, তে- তে- আহ, 60.27 ইউরো, মানে বাংলাদেশের টাকায় 7,232, যেটা যদি দুই দুই দিয়ে আপনি গুণও করেন, তা কত হয় আপনি বলতেই পারেন 14,000 সামথিং। আর অন্যদিকে যে হাতুড়িটা, সেই হাতুড়িটা যেটা কিনা ধরা হয়েছে হলো 1,82,000, সেই হাতুড়ির দাম দেখা গেছে মাত্র 13.90 ইউরো। আহ, বাংলাদেশি টাকায় সেটা বলা যাচ্ছে যে 1,668 টাকা। দ্বিগুণ করলে কত হয় আপনারা নিজেরাই বুঝতে পারছেন। সো এইরকম যখন একটা এর আগে কিন্তু আমরা শুনেছিলাম যে কম্বল উঠানোর জন্য কত টাকা নেওয়া হয়েছে, এরকম বালিশ বালিশ উঠানোর জন্য বালিশ উঠানোর জন্য। সো পঁয়ত্রিশ এখন আবার পঁয়ত্রিশ হাজার হাত, টাকা মানে পাইপ কাটার জন্য, হাতুড়ির জন্য এত টাকা, যেখানে মানে আমি কি বলবো যে একটা সরকারি প্রতিষ্ঠানগুলি করেই যাচ্ছে এরকম। সো আমি প্রথম মাহবুব আলম ভাই আপনার কাছে যাচ্ছি, আপনি বলেন আপনার রিয়াকশন। প্রথমত হচ্ছে, যেটাকে দুর্নীতির পাহাড় বলবো না পর্বত বলবো না কি বলবো, এটা তো মানে সে আগের মতোই বলতে হয় যে এটা তো ভাষা হারিয়ে ফেলবে। কারণ দুর্নীতি আমাদের এখানে হয়েছে, হচ্ছে, কিন্তু চিন্তা করা যায় এটা হলো যে একটা কাটার কিনতে যে 64,200 গুণ বেশি দাম তারা দিচ্ছে। এটার দাম হলো 7,232 টাকা, সেটা তারা 99 কোটি টাকা দিয়ে কিনছে। তো এইরকম যে অবস্থা, এটা তো মানে সাধারণভাবে এটা চিন্তাও করা যায় না। হুম। কাউকে সরকারি প্রতিষ্ঠান, তাই না? কোল পাওয়ার জেনারেশন কোম্পানি এটা সরকারি প্রতিষ্ঠান। তবে আমি এইখানে আমাদের কাস্টমস কর্তৃপক্ষ এটা যে আটকাইছে, এটা যে তারা ছাড়পত্র দেয় নাই, এবং তারা যে মানে মূল জার্মান কোম্পানির ওয়েবসাইটে যে দাম তারা যাচাই বাছাই করেছে, এই জন্য আমি কাস্টমস কর্তৃপক্ষকে বলবো, যারা কাস্টমস কর্তৃপক্ষে যে ব্যক্তি বা যারা এই উদ্যোগীটা হয়েছে, আমি জানি না কাস্টমস নিয়ে অনেক অভিযোগ আছে। কাস্টমস এর যারা চাকরি বাকরি করে তাদের শান শওকত দেখলে তো মানে যারা মানে পাশ্চাত্য বিশ্বের ইউরোপের মানে স্ট্যান্ডার্ডটা অ্যাভাব ইউরোপের স্ট্যান্ডার্ড জীবনযাপন। তো এখানে কি সমস্যা হয়েছে জানি না, কিন্তু তারা এটা যে ধরেছেন এবং তারা যে এটা যে যাচাই বাছাই করে আজকে, তারা যাচাই বাছাই না করলে এটা এইভাবে রিপোর্ট হতো না, এটা রিপোর্ট হয়েছে। আমার কাছে মনে হচ্ছে যে এইটা এইটা মানে এমন একটা জিনিস, দুর্নীতি। এর মধ্য দিয়ে যে আমাদের সমাজটা কোথায় গেছে, রাষ্ট্র কোথায় গেছে, সরকার কোথায় গেছে, এটা কিন্তু একটি প্রতিষ্ঠানের চিত্র না, এটা আসলে বর্তমান রাষ্ট্র ব্যবস্থার চিত্র। অর্থাৎ দুর্নীতিকে আমরা প্রায় জাতীয়করণ করে ফেলছি। দুর্নীতিকে আমরা একেবারে সেই উপরের স্তর থেকে নিচের স্তর পর্যন্ত আমরা নিয়ে এসেছি। সেলিম ভাই যেটা আগে বলছিলেন যে দুর্নীতি একটা স্বাভাবিক জায়গায় নিয়ে আসা হয়েছে, তো আসলে তারই পরিণতি হচ্ছে এইটা। তো এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে আমার মনে হয় একদিকে আহ আন্দোলন হওয়া দরকার এবং গণ আন্দোলন হওয়া দরকার, এবং এই দুর্নীতির বিরুদ্ধে ঘৃণা হওয়া দরকার, এবং সামাজিকভাবে সোচ্চার হওয়া দরকার। আমাদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপরে যদি ছেড়ে দেই তারা দুর্নীতি ধরবে, দুদক দুর্নীতি ধরবে। আর দুদক ধরলে তো ধরতেই পাবো। আগেই বলেছি যে দুদক তো আবার একটা জগন্নাথ প্রতিষ্ঠান। শুধু দুদক কেন, এই যে যারা সম্পদ করে, সম্পত্তি করে,
সেখানে তো আয়কর বিভাগ আছে, তার আয়কর ফাইলে কি আছে? মেনজিস সাহেবের আয়কর ফাইলে যদি তার সারা জীবনের বেতন 2 কোটি টাকার হতো, তাহলে এত কোটি কোটি টাকা তো সে আয়কর ফাইলেও তো জায়েজ করা সম্ভব না। নিশ্চয়ই এগুলো তো কোনো নাই। তো আজকে যারা এই দুর্নীতির সাথে যুক্ত, আমি জানি না তাদের ধরা হয় কিনা। এইখানে এই কোম্পানির, সরকারি কোম্পানির হলো এখানে সরকারি কর্মকর্তা, খেয়াল করে দেখেন, আগে যিনি দুর্নীতি করেছেন, পাহাড় তৈরি করেছেন, তিনি সরকারি কর্মকর্তা ছিলেন, তিনি পুলিশে কাজ করতেন, তিনি পাওয়ার সেক্টরে কাজ করতেন। তো এই যে সরকারি কর্মকর্তা যে দুর্নীতি, এটা মানে পর্বত প্রমাণ। এই দুর্নীতির বিরুদ্ধে, সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের গণ আন্দোলন যদি না গড়ে ওঠে, এবং এইখানে আমি বলতে চাই যে আমাদের দেশে যে নানান ধরনের আন্দোলন হয়, একসময় লাল শাক বা পুঁই শাকের দাম বাড়ার জন্য কিন্তু এরশাদ আমল হরতাল দিয়েছিল, অর্থাৎ সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়েছে। এখন এত কিছু ঘুরে যাচ্ছে, কোনো ক্ষোভ নাই, কোনো জ্বালা নাই, কোনো যন্ত্রণা নাই। তো আজকে এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে মানে এতক্ষণ সময় চলে গেছে এই রিপোর্ট আসার পরে, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনো স্টেটমেন্ট আমি দেখি নাই, কোনো বক্তব্য নাই। আসলে রাজনৈতিক দলগুলো, সামাজিক দলগুলো, সংগঠনগুলো, ছাত্র সংগঠনগুলো এবং সাধারণ মানুষ এই দুর্নীতির বিরুদ্ধে যদি সোচ্চার না হয়, তারা যদি ঘৃণার বহিঃপ্রকাশ না ঘটায়, বালিশকান্ডের ব্যাপক দুর্নীতির পর, ব্যাপক লেখালেখি, ব্যাপক আলোচনার পর বালিশকান্ড থেমে গেছে। একটা শুধু তো বালিশকান্ডের সময় না, ওই সময় মানে বেশ উত্তর কয়েকটি বাংলা, হয়েছিল ওই সময় বেশ এই হুম 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 কি বলে, অনেকগুলি রিপোর্ট তখন আমাদের হয়েছিল। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এই ধরনের দুর্নীতির কথা তখন আলোচনা হয়েছে। কিন্তু আজকে আমরা সব ভুলে গেছি, এবং আজকের এই ঘটনাও দেখা যাবে অল্প কয়েকদিনের মধ্যে আমাদের মানে মাথা থেকে চলে যাবে, আমরা আরেকটা জায়গায় আমাদেরকে নিয়ে যাবে, আমরা সবকিছু ভুলে যাব, সবকিছু জায়েজ হয়ে যাবে। আমার হুম মনে হয় এই দুর্নীতিতে গণ আন্দোলন, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে, এবং মনে রাখতে হবে এই দুর্নীতি কারা লালন করে, কোন শ্রেণী লালন করে, শাসক শ্রেণী লালন করে, এবং তারা কাদের পক্ষে, এই শাসক শ্রেণী কাদের, এটা পুঁজিপতিদের শাসক শ্রেণী, ব্যবসায়ীদের শাসক শ্রেণী, ব্যবসায়ীদের সরকার। তো আমার মনে হয় সরকারি কর্মচারীদেরকে এই যে বিশেষ মর্যাদা, সরকারি কর্মচারী হলেই সবকিছু থেকে ছাড় পেয়ে যাবে, বিষয়টা যেন এরকম না হয়। এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং এর কঠোর শাস্তির ব্যবস্থা, এবং ধন্যবাদ। এই ইস্যুটা যাতে ভুলে না যায়। গণ আন্দোলন শুধু হবে, ভুল হবে না, যাতে যে মিডিয়া আছে, এই মিডিয়াগুলোর কিন্তু এখানে একটা দায়িত্ব আছে। আমাদের মিডিয়া হয় কি, মানে এটাকে করে না, এটা এই ঘটনার পরবর্তী কি হলো, আরো পরবর্তী কি হলো, যেমন বিভিন্ন হত্যাকাণ্ডের পরবর্তী কি হলো, আমরা কিন্তু জানি না। তো সেটা যাতে না হয়, আমি মনে করি আমাদের মিডিয়ারও এখানে একটা দায়িত্ব আছে। তো আমরা যদি দায়িত্বের সাথে, মিডিয়া যদি দায়িত্ব পালন করে, সাধারণ মানুষ যদি এগিয়ে আসে, দুর্নীতিবাজদের ঘৃণা করে এবং দুর্নীতিবাজদের সামাজিক ভাবে বয়কট করে। সেলিম ভাই, আপনার কাছে আমি চলে শুনতে যাই যে পাচ্ছি। আপনি তো মাহবুবের কথা শুনলেন, আমার প্রশ্ন শুনেছেন, আপনার অভিমত আমি শুনতে চাই। জি এখন বলেন। মাহবুব ভাই যেটা বললেন যে গণ আন্দোলন গড়ে তুলতে হবে, সোচ্চারণ গড়ে তুলতে হবে, মিডিয়ার ভূমিকা থাকতে হবে, সবকিছু ঠিক আছে, এগুলো খুবই দরকার। কিন্তু বেড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? আমি যদি মিডিয়ার কথাই ধরি, মিডিয়ার মালিকরা কারা? আজকে যারা মিডিয়া মালিক, তারা কাদের রাজনীতি করেন? তারা ক্ষমতার রাজনীতি করেন, তারা হুম ক্ষমতাবান, তারা কিন্তু জনরাজনীতি করেন না। হ্যাঁ, তো এখন তাহলে মিডিয়ার কাছ থেকে আমরা কি করে আশা করবো যে মিডিয়া এই দুর্নীতিগুলোর ফলো আপ করবেন? আমার তো জি। মনে হয় যে বেনজিরের যে রিপোর্টটা বেরোলো, এরপরের রিপোর্টটা হবে কিনা এ নিয়েও আমি সন্দিহান। হুম এ নিয়েও আমি সন্দিহান। আমিও এখন চিন্তা করছি। বালিশ তো কাণ্ডর পরে, আজকে হ্যাঁ, আজকে বালিশ আসার কাণ্ডের কথা পরে আমরা ছিল, হাতুড়ি কাণ্ড যতটুকু আমার কাছে তথ্য আছে যে আজকে ওইটার দ্বিতীয় পর্বটা আসার কথা ছিল, কিন্তু আমি পত্রিকা খুঁজে পাইনি। সো এখনো পাইনি এটা আমরা। আসলে আচ্ছা, আদৌ আসবে কিনা, আলোর তো মুখ দেখবে কিনা, সেটা একটা বিষয়। সেটা নিয়েও জি। সন্দিহান আমি। হুম তো এখন আসি হাতুড়ি কাণ্ড বা পাইপ কাটার কাণ্ড নিয়ে। এই সরকারি প্রতিষ্ঠান জার্মানি থেকে ইম্পোর্ট করলেন, নিশ্চয়ই কোনো না কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে ইম্পোর্ট করেছেন। এই সরকারি প্রতিষ্ঠান সরাসরি ইম্পোর্ট করেননি। হ্যাঁ, কারণ সরকারি প্রতিষ্ঠানগুলো সরাসরি ইম্পোর্ট করেন না, তারা অন্য আরেকটি প্রতিষ্ঠানের মাধ্যমে ইম্পোর্ট করেন। আর মাহবুব ভাই যেটি বললেন যে কাস্টমস কর্মকর্তারা, তাদেরকে একটু ধন্যবাদ দেওয়া উচিত, কিন্তু আমি যতদূর জানি কাস্টমস কর্মকর্তারা বলেছেন একটি ছোট্ট প্যাকেটে এই ইয়া কি বলে জিনিসগুলো যন্ত্র এসেছে। দুইটা এসছে।
এবং তারা একটু আশ্চর্য হয়েছেন এত ছোট প্যাকেট আমদানি হলো কি, এর ওটা আশ্চর্য হয়েছেন তারা, যে কারণে তাদের কৌতূহলটাও বেড়েছে যে এত ছোট প্যাকেট ওটার কিসের, মধ্যে এত ছোট 19টা প্যাকেটে তো কিছু সরঞ্জাম ছিল, আমদানি তো হয় না। ছোট প্যাকেটে তারা এত হাতুড়ি, ছোট মেটাল প্যাকেটে আমদানি মেটাল আসলে পাইপ দেখেন নিয়ে কাটার, রাখ, তো সিলিকন যে কারণে গান, তাদের মানে কৌতূহলটা এগুলো বেড়েছে ছোট্ট যে ইয়া। আচ্ছা দেখাই যাক না এর মধ্যে কি আছে। এখন কেঁচো খুঁড়তে গিয়ে কেউ তো বেরিয়ে পড়েছে। ওই যে একটি কথা বললাম, এই কর্তৃত্ববাদী রাষ্ট্র বা সরকারের অন্যতম সাফল্য হচ্ছে আমাদেরকে ইউজ টু করে ফেলছি, আমরা স্বাভাবিকভাবেই নিচ্ছি যে হ্যাঁ এই সরকার এই সরকার এই বৈশিষ্ট্যের সরকারে বা এই ধরনের কর্তৃত্ববাদী সরকারে, এই ধরনের দুর্বৃত্ত রাষ্ট্রে, এই ধরনের জনবিরুদ্ধ রাষ্ট্র ব্যবস্থায় এগুলোই হবে। এর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যে সোচ্চারণ দরকার, যে বিক্ষোভ দরকার, সেই জায়গাটি হয়তোবা সময় লাগবে, কারণ রাষ্ট্র ব্যবস্থা অনেক বেশি সংহত আগের যে কোনো অবস্থার তুলনায়। এই সংহত এবং শক্তিশালী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে জনগণের একটি আন্দোলন, জনগণের একটি কার্যকর আন্দোলন গড়ে তোলার একটি সময় সাপেক্ষ বিষয়। সেজন্য আমি হয়তো আমার এই জন্মে দেখে যেতে পারবো কিনা সন্দেহ আছে, হয়তো আমার পরের প্রজন্ম করবে। আমি সেই আশা এখনো করি যে এই অবস্থার অবসান ঘটবে। এতটা মেনে নেওয়া যায় না, মেনে নেয় না। ধন্যবাদ হ্যাঁ, স্বাধীন আপনাদের মিডিয়াকে, সেলিম দুজনকে ভাই, ধন্যবাদ দুজন। স্বাধীনতা। জি, জি, একমত। মাহবুব ভাই, আপনি কিছু বলতে তবে চাচ্ছেন, বলেন। সেলিমের সাথে আমি একটু দ্বিমত করতে চাই। সেলিম ভাই বললেন আমার এই মানে জীবদ্দশায় আমি দেখে যেতে পারবো কিনা, আমি কিন্তু এর সাথে একমত না। আমি মনে করি গণবিক্ষোভ আছে, জনবিক্ষোভ আছে, এবং এর বিস্ফোরণ খুবই সময়ের ব্যাপার মাত্র। শুধুমাত্র এই বিস্ফোরণের জন্য যে সংগঠক দরকার, যে নেতৃত্ব দরকার, সেইটা মানে বের করে আনতে। এবং আমার ধারণা সেই নেতৃত্ব বেরিয়ে আসবে, হয়তো আমাদের প্রজন্ম পারবে না, নতুন প্রজন্ম বেরিয়ে আসবে। এবং দেশে দেশে তাই হয়েছে, অতীতেও তাই হয়েছে। আমি কিন্তু আশাবাদী এই দুর্নীতির বিরুদ্ধে, এই অরাজকতার বিরুদ্ধে, এই রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে নতুন নেতৃত্ব আসবে, এবং খুব শীঘ্রই সেটা গণবিস্ফোরণ, গণ আন্দোলনের রূপ নেবে। হ্যাঁ, মাহবুবের কথার আপনাদের। সূত্র ধরে হ্যাঁ আমি একটু বলবো মাহবুবের কথার সূত্র ধরে, যেটা না বললেই না। মাহবুব ভাই অনেক আশাবাদী মানুষ, আমিও আশাবাদী মানুষ, মাহবুবের সাথে অনেক কথা হয়, আমিও আশাবাদী মানুষ। কিন্তু 90 পরবর্তী বিশ্বজুড়ে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্যে দিয়ে মধ্যবিত্ত শ্রেণীর যে রাষ্ট্রের উপরে ডিপেন্ডেন্সি বেড়ে গেছে, এই রাষ্ট্রের উপরে ডিপেন্ডেন্সি বাড়ার কারণে মধ্যবিত্ত তার যে প্রতিবাদী চরিত্রটি হারিয়ে ফেলেছে, এই চরিত্রটি ফিরে আসা সময় সাপেক্ষ ব্যাপার, যে কারণেই মাঝে মাঝে হতাশ হয়েও যায়। ধন্যবাদ হ্যাঁ, সবাইকে। হ্যাঁ, আমাদের আসলে হতাশ হলে তো চলবে না, আশাবাদী হয়েই তো বেঁচে থাকতে হবে। যতক্ষণ শ্বাস ততক্ষণ তো আশ থাকতেই হবে। তো আমরা আশা নিয়েই বাঁচি, নিশ্চয়ই এর প্রতিকার হবে, দুর্নীতি মুক্ত ধন্যবাদ। একটা বাংলাদেশ হবে ইনশাআল্লাহ।